আদ্ভিক। শিয়ারা শিয়ারা আওয়াজ নিচে। আমার সাথে আজ উঁচু করে কথা বলার অধিকার আমি আপনাকে দেইনি মিস্টার রায়চৌধুরী। আদ্ভিক দাঁতে দাঁত চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করছে, তবে শিয়ারার তাতে কোনো যায় আসে না। কিন্তু এই অবস্থা দেখে দিয়ারা ভয়ে ভয়ে সোহমের দিকে তাকালে সোহম পেছন থেকে হাত দেখিয়ে ইশারা করল শান্ত থাকতে। দিয়ারা তাই কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। আদ্ভিক, তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? বাড়াবাড়ি আমি নই, আপনি করছেন। আপনাকে আমি বলেছিলাম না আমাকে আপনি বলে সম্বোধন করবেন? আপনি কি সেটা শুনেছেন? আমি কিন্তু আপনার কথা শুনেছিলাম। প্রতিশোধ নিচ্ছ তুমি শিয়ারা? না, প্রতিশোধ তো তাদের থেকে নেওয়া যায় যারা পূর্ব পরিচিত থাকে। আমি তো আপনাকে চিনি না। শিয়ারা, যে আমি আদ্ভিক রায়চৌধুরীকে চিনতাম সে এমন কখনো ছিল না। সে কখনো আমার চোখের জল সহ্য করতে পারতো না। নিজের ভুল না থাকলেও যদি রাগ দেখাতো তো তারপরেও সে আমাকে মানাতে আসতো, আমার কথা শুনতো। সে সারাক্ষণ শুধুমাত্র আমার কথা ভাবতো। এখন কি সে আদ্ভিক রায়চৌধুরী আছে? শিয়ারার কথা শুনে আদ্ভিকের চোখটা ছলছল করে ওঠে এবং সে মাথা নিচু করে নেয়। শিয়ারা নিজের চোখের কোণ থেকে জল আড়াল করে আবারও তাচ্ছিল্য হেসে বলা শুরু করলো, এখন আমার সামনে যে আদ্ভিক রায়চৌধুরী দাঁড়িয়ে আছে তার কাছে শিয়ারা আপন কেউ নয়। সে শুধু পদে পদে শিয়ারাকে অপমান করতে জানে। তার একবারও মনে হয় না আসল সত্যিটা যাচাই করা দরকার, কারণ সে তার ভালোবাসাকে কখনো বিশ্বাসই করেনি। শিয়ারা চিৎকার করে শেষের কথাটা বললে আদ্ভিক চোখ বন্ধ করে নেয়। শিয়ারা নিজের কান্না আটকানোর চেষ্টা করছে সমানে। একটা ঠোক গিলে বলে সে শুধু মনে করেছে শিয়ারা প্রতারক, বিশ্বাসঘাতক। শিয়ারা কখনো তাকে ভালোবাসেনি, তাই সে ভীষণ ভালো আছে। কষ্ট তো শুধু সেই পাচ্ছে, তাই তো একবারও নিজের ভালোবাসার খোঁজটুকু নেওয়ার চেষ্টা করে না। আমি খোঁজ নিয়েছিলাম, কিন্তু শিয়ারা নিজের হাত উঁচু করে থামিয়ে দেয় আদ্ভিককে। আদ্ভিক শিয়ারার হাতটা ধরে অনুরোধ করে, একবার আমার কথাটা শোনো শিয়া। হাত ছাড়িয়ে নে। কেন শুনবো আমি তোমার কথা? কেন শুনবো? আমি যখন বারবার তোমার কাছে ছুটে গিয়েছিলাম কথা বলার জন্য, তুমি আমার কোনো কথা শুনেছিলে? একটা সুযোগ দিয়েছিলে আমাকে কথা বলার। অপমানের পর অপমান করে গেছো ভুল বুঝে, শুধু ভুল বুঝে। এই তোমার ভালোবাসা? যদি এটাই তোমার ভালোবাসা হয় তাহলে চাই না আমার তোমার এই ভালোবাসা। তুমি আমাকে ভুল বুঝছো শিয়ারা। একটাবার আমার কথা শোনো। আমি তোমাকে আর হারাতে চাই না। আমি তোমার কথা তো দূর, তোমার মুখটাও দেখতে চাই না। যেদিন পার্টিতে এবং আজ যেই কথাগুলো তুমি আমাকে শুনিয়েছ, তারপর থেকে আমার আর কোন রকম শোনার ইচ্ছা নেই। কোনো ইচ্ছা নেই তোমার আশেপাশে থাকার। আমিও ভাবতে পারিনি আমি তোমার মতো একজন মানুষকে ভালোবেসেছি। তুমি বলতে না তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। আসলে সত্যিটা হলো তুমি ওদেরকে আগলে রাখতে পারোনি। সোহম এই কথাটা শুনে শিয়ারাকে আটকাতে যায়, কিন্তু আদ্ভিক নিজের হাত আগে বাড়িয়ে সোহমকে বাধা দেয়। সোহম আদ্ভিকের দিকে তাকালে দেখে আদ্ভিক নিজের দিকে তাকিয়ে আছে। এদিকে শিয়ারা একটু দম নিয়ে আবার বলে, ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানতে হয়, শুধু মুখে বললেই হয় না ভালোবাসি। প্রথমে আমি তোমাকে বলেছিলাম ভালোবাসার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বাস, যেটা তুমি কখনো আমাকে করনি। শুধু মুখেই বলে গেছো। যারা তোমাকে ছেড়ে গেছে তাদেরকেও তুমি আগলে রাখতে পারোনি। তুমি বলতে না তোমার ভাগ্যে ভালোবাসা নেই। আসলে তুমি ভালোবাসার ডিজার্ভই করো না আদ্ভিক রায়চৌধুরী। যে আগলে রাখতে জানে না, ভালোবাসার মানে বোঝে না, তাকে ভালোবাসাই উচিত না। আমি বোকা ছিলাম যে ভালোবেসেছি তোমাকে। তাই তো আগের দিন তুমি আমাকে নিজের ভালোবাসাকে কেউ এতটা বদনাম করতে পারে সেটা তোমাকে না দেখলে আমি নিজেও জানতে পারতাম না। আই জাস্ট হেট ইউ আদ্ভিক, জাস্ট হেট ইউ। আমি তোমাকে যতটা ভালোবাসতাম তার থেকেও বেশি ঘৃণা করি তোমাকে, যেমনটা তুমি আমাকে বলেছিলে। শিয়ারা চুপ করে যায়। নিচের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আদ্ভিকের দিকে চোখ তুলে তাকাতেই দেখে আদ্ভিক নিজের হাতের মুঠো চোয়াল শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে। শিয়ারা আর কিছু না বলে আদ্ভিককে একটা ধাক্কা মেরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। দেয়ারা চোখে জল নিয়ে নিজের দিদির যাওয়ার দিকে তাকিয়ে আদ্ভিকের দিকে তাকায়। তার চোখ দিয়ে ক্রমাগত জল গাল গড়িয়ে পড়ছে।
নিজেকে ভীষণ অসহায় লাগছে তার এসবের মাঝে। এসবের চোখে নিজের চোখের জল মুছে সে ঠিক করে নিজের দিদিকে বোঝাবে, কারণ এখন সেই পারে সবটা ঠিক করতে। দিয়ারা বেরিয়ে গেলে সোহম আদ্ভিককে বলে, শিয়ারা যা বলেছে সবটা রাগের মাথায় বলেছে স্যার, আপনি কিছু মনে। তা আদ্ভিক, আমি এর থেকেও শতগুণে খারাপ কিছু বলছি ওকে, সেটা এখন আমিও মনে করতে চাই না। আমি জানি না কেন রেগে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি আগে থেকে রেগেছিলেন শিয়ারার উপর, তার উপর নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যাতে রাগের পরিমাণ আরও বেড়েছে আপনার, হয়তো আগুনে ঘি ঢালার মতো। আদ্ভিক সেদিনের ঘটনাগুলো মনে করে চোখ খুলে বলে, ও ঠিকই বলেছে, আমি ওকে কখনো বিশ্বাস করিনি, শুধু মুখেই বলে গেছি ভালোবাসি। আমার উচিত ছিল ওর কাছে গিয়ে সরি বলার, কিন্তু কিন্তু আমি তো সময়টাই পেলাম না। তার আগেই তো। আদ্ভিক আবারও নিজের চোখটা বন্ধ করে নিল। সোহম আদ্ভিকের কাঁধে হাত রেখে বলল, আপনাকে এভাবে দেখতে আমাদের কারো ভালো লাগছে না স্যার। আপনারা দুজনেই এতে ভীষণ কষ্ট পাচ্ছেন। যেই ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা আপনারা ঠিকভাবে কথা বললেই মিটে যাবে। এসবের শুরু তো আমার জন্যই হয়েছে, আমার জন্যই সে আর এতটা কষ্ট পাচ্ছে, আমার জন্যই তোমরা সবাই এতটা চিন্তিত। আমি যদি একটু শেয়ারার কথা শুনতাম তাহলে এই পরিস্থিতি আসতো না। বললাম না, ওই ঠিকই বলেছে, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আদ্ভিককে নিজের চোখের জল আড়াল করতে দেখে সোম হতাশ হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি আপনাদের ভালোবাসার পরিণতি বিচ্ছেদ? সত্যি কি আর কিছু করা যাবে না? কোনো কিছু ঠিক হবে না? শিয়ারা তো বলে গেল ও আপনার মুখ দেখতে চায় না, আপনাকে ঘৃণা করে। আমিও এটাই ভাবতাম সোহম, ভাবতাম যে যেটা আমার সাথে করেছে তার জন্য আমি ওকে ঘৃণা করি। কিন্তু সত্যি কি আমি ওকে ঘৃণা করতে পেরেছি? যতটা কষ্ট ওকে দিয়েছি ততটা কষ্ট নিজেও পেয়েছি। আমি যেমন মুখে কিছু এক বলেছি আর মনে কিছু এক রেখেছি, ও তাই। সোহম বলতে চাইছেন, আপনি বলতে চাইছেন শিয়ারা কষ্ট পাচ্ছে এখন ঘরে গিয়ে নিজের বলা কথাগুলোর জন্য, ঠিক যেমনটা আমি যদি ভালোবাসার মানে না বুঝে না ভালোবেসে কষ্ট পেতে পারি, ও তো ভালোবাসে আমাকে, ও তো কষ্ট পাবেই। আপনি কি আর যাবেন না শিয়ারার কাছে? ওকে মানানোর চেষ্টা করবেন না? নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব, এতে সহজে হার আমি মানব না সোহম। যে মেয়েটা বিনা দোষে নিজের নামে বদনাম শুনেও আমার কাছে এসেছে, ভালোবাসার দাবি নেই, নিজের আত্মসম্মানের কথাটাও ভাবেনি, শুধুমাত্র একবার ভুল করেছে বলে তাকে আমি হারাতে পারবো না। আমার করা ভুলের কাছে ওর করা ভুল নগণ্য। আদ্ভিক চলে গেল ঘর থেকে। সোহম মনে মনে প্রার্থনা করতে লাগলো যাতে আদ্ভিক আর শিয়ারার মধ্যে সবটা ঠিক হয়ে যায়। ঘরে দিয়ারা শিয়ারার ঘরে এসে দেখলো সে বিছানায় উপুর হয়ে শুয়ে রয়েছে, বালিশ মুখ গুজে। একটা চাপা কান্নার আওয়াজ পাচ্ছে সে, তাই ওর বুঝতে বাকি রইল না ওর দিদি কান্নায় ভেঙে পড়েছে। আদ্ভিক সে যা বলেছে তাতে সে নিজেও কষ্ট পেয়েছে। দিয়ারা আর দেরি না করে শিয়ারার পাশে বসে ওর কাঁধে হাত রাখতেই শিয়ারা চটজলদি উঠে বসলো। নিজের চোখ মুছে অন্যদিকে মুখ করিয়ে রেখে দিয়ারাকে বলল, দিয়া, আমাকে একটু একা থাকতে দে, আমার ভালো লাগছে না কিছু। এভাবে আর কতদিন নিজেও কষ্ট পাবি আর ভিকিদাকেও কষ্ট দিবি? দি হ্যাঁ, আমি তো শুধু কষ্ট দিই ওকে, তাই না? ও যেগুলো করেছে সেগুলো তো কষ্ট না। কে বলেছে সেটা? ভিকিদা দোষ করেছে, অন্যায় করেছে, তোকে ভুল বুঝে, তোর কথা না শুনে, তোকে বিশ্বাস না করে আজে বাজে কথা শুনিয়েছে। কিন্তু দি, আজ তো তুইও তাই করলি বল। দিয়ারার কথা শুনে শিয়ারা নিজের ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করে। যখন সে বুঝতে পেরেছিল সে ঠিক কোন জায়গায় আদ্ভিককে আঘাত করেছে, তখনই সে ওখান থেকে রীতিমতো পালিয়ে আসে। আমি জানি দি, তুই নিজেও কষ্ট পাচ্ছিস ভিকিদাকে এইভাবে কথা শুনিয়ে। তাহলে এটাও তো হতে পারে যে ভিকিদাও ঠিক অতটাই কষ্ট পেয়েছে তোকে কথা শুনিয়ে। আমিও তাই ভেবেছিলাম দিয়া, আমি ভেবেছিলাম ও আমার কাছে আসবে, আমার কথা শুনবে, কিন্তু ও তা তো করেনি। বরং আমি যখন ওর কাছে গেছি তখন আরও অপমান করেছে। দিয়ারাই একটু এগিয়ে গিয়ে শিয়ারার চোখের জল মুছিয়ে দেয়, তারপর বুঝিয়ে বলে, আমি জানি না তোদের মধ্যে কি কথা হয়েছে, আমি শুধু এটুকু জানি যে তোরা একে অপরের ছাড়া ভালো থাকবি না। না তুই এই 2 বছর ভিকিদাকে ছেড়ে ভালো ছিলি, আর না ভিকিদা তোকে ছেড়ে ভালো ছিল।
এই 2 বছর। সেই তাই জন্যই তো এত কথা শোনাতে পারলো আমাকে। একবারও আমার জন্য আমার কোনো কথা শুনলো না। এতটা অবিশ্বাস করেও আমাকে। খোঁজ পর্যন্ত নিয়েছে দি। ভিকিতা তোর খোঁজ নিয়েছে। আমরা জানতে পেরেছিলাম তুই বিয়ে করে সেটেল হয়ে গেছিস মুম্বাইতে। যেদিন এটা জানতে পেরেছে ভিকিদা, সেদিন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা কেউ কোনোভাবে সামলাতে পারছিলাম না ভিকিদাকে। যদি কৃপায় সব ঠিক হয়ে যায়, তাহলে তুই সেটা নিজেই বুঝতে পারবি ভিকিদার কাছে গেলে। চেহারা হতবাক হয়ে বসে রইল দিয়ারার কথা শুনে, কারণ সেও তো ঠিক এমনই খবর পেয়েছিল আর্থিক সম্পর্কে। দি, তুই নিশ্চয়ই এটা ভাবছিস যে তুই এমন কিছু খবর পেয়েছিলি। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? একটু ভাব দি, ঠান্ডা মাথায় একটু ভাব। আমার মনে হয় তোরা দুজনই পরিস্থিতির সাথে সাথে ষড়যন্ত্রের শিকার। আজ তুই যে না বলা কথাগুলো দাকে বলতে চাইছিস, হয়তো ভিকিদাও তোকে তেমন কিছুই বলতে চাইছে। এভাবে তোরা যদি পালা পালা করে মান অভিমান খেলা খেলতে থাকিস, তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। শিয়ারা বোনের হাতটা শক্ত করে চেপে ধরে। দিয়ারা শিয়ারার হাতের উপর হাত রেখে বলে, তোরা দুজনেই অনেক কিছু সহ্য করেছিস তুই তো চাইছিলি ভিকিতা সবটা জানুক। সে জেনেছে সবটা। ওহ, ও তো সব জানার পরও এসেছে আমার। না দি, ভিকিতা যেতে চায়নি তোর কাছে। নিজের কৃতকর্মের জন্য সে ভীষণ পরিমাণে অনুতপ্ত। কিছুতেই তোর কাছে যেতে রাজি হচ্ছিল না। সবটা জানার পর বলেছিল তোকে বাইরে থেকে দেখেই সরে যাবে, তোর চোখের সামনে আসবে না, কারণ ওর নাকি মুখ নেই তোর সামনে যাওয়ার। কিন্তু সেই সময় হঠাৎ করেই আভাস আঙ্কেল বোঝায় ওকে, তুই এত কিছুর পরেও যখন হাল ছাড়িসনি, তাহলে ও কেন পারবে না তোকে পেয়েও এভাবে হারিয়ে যেতে দেবে। আর বলেন, আর কি বলেন, ভুল কি শুধু তুই শিয়ামাকে বুঝেছিস? শিয়ামা তোকে ভুল বুঝছে না। শিয়ারা ভ্রুকুচকে নেয় নিজের কথাটা শুনে, আপন খেয়ালে হারিয়ে যায়। সে দেখে দিয়ারা পাশ থেকে ধীরে ধীরে বলে, আমার মনে হয় তোদের দুজনকে আলাদা করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। আর এর মূল উদ্দেশ্যে ভিকিদাকে শেষ করা। এইবার যদি ভিকিদা তোকে হারিয়ে ফেলে, তাহলে পুরোপুরি শেষ হয়ে যাবে। আর এটাই হয়তো কেউ চাইছে। তুই এটা হতে দিবি দি? তুই চাইলেই তোরা এক হতে পারিস, আর তোরা এক হলেই সব ঠিক হতে পারে। শিয়ারা উঠে চলে যায়। দিয়ারা আটকায় না। শিয়ারার নিজেকে সময় দেওয়াটা প্রয়োজন। দিয়ারা পুরোপুরি কিছু জানে না, কিন্তু শিয়ারা নিজের দিকটা পুরোটা জানে, এবং আর্থিকের দিকটা যতটুকু জানে, দিয়ারা সবটাই হয়তো সে জানাতে পেরেছে নিজের দিদিকে। বেশ কিছুক্ষণ পর, দিয়া, শিয়ারা কোথায়? অনেকক্ষণ হয়ে গেল ওকে কোথাও দেখছি না আমি। আমি তোমার কাছে যাচ্ছিলাম ভিকিদা। দি কিছুক্ষণ আগেই বারান্দায় ছিল, কিন্তু এখন নেই। বাগান, ছাদ, আমাদের রুম সব খুঁজে ফেললাম, কোথাও নেই। সব একটা সব একটা অ্যাক্সিডেন্ট গেল। আর এখনই হঠাৎ আদ্বিকের মুখে আতঙ্ক এসে ভর করে। হয়তো কিছু মনে পড়েছে। ও সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে যায় আর দিয়ারাকে বলে, আমি ওকে খুঁজে আনছি, কাউকে এক্ষুনি জানানোর দরকার নেই। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। আদ্বিকের প্রায় অবস্থা পাগল। সে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক শিয়ারাকে খুঁজে চলেছে। পাহাড়ি এলাকায় সন্ধে হয়ে যাওয়ায় লোকজনও খুব একটা নেই, কারণ ওরা জনবহুল অঞ্চল থেকে একটু দূরেই আছে। শিউ, কোথায় তুমি? তোমাকে এই মুহূর্তে একা রাখাটা আমারই উচিত হয়নি। আজকে একবার সুযোগ ওরা মিস করছে তোমাকে কিডন্যাপ করতে না পেরে। ওরা যে আবারও চেষ্টা করবে সেটা খুব ভালো করেই জানি আমি। আর এটাই তো তোমাকেও জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি। আদ্বিকে এদিক ওদিক চোখ ঘোরাতে থাকে কথাগুলো বলতে বলতে। ঠিক সেই সময় ওর চোখ গেল রাস্তার ধারে একটা বাড়ির নিচে। পাহাড়ি এলাকায় পাহাড়ের খাঁজ কেটে বাড়ি বানানোর ফলে সেখানে বাড়ির ছাদ রাস্তার উপরে থাকে এবং বাড়ির নিচের অংশে। হোটেলের ক্ষেত্রেও তাই। আর্থিক একটু এগিয়ে যেতেই দেখলো ঠিক বাড়ি নয়, একটা ছোটোখাটো রেস্টুরেন্টের মতো যেটা বন্ধ আছে, এবং সেটার শেডের নিচে নিভু আলোতে একটি মেয়ে বসে আছে। অন্যদিকে আমি যখন ওর বিষয়ে খোঁজ নিয়েছিলাম, তখন আমি জানতে পেরেছিলাম ও বিয়ে করে ফেলেছে। আজ বোন বলল আভিও সেটাই জেনেছে আমার সম্পর্কে। এজন্যই হয়তো আমার মিথ্যেটা আর্থিক বিশ্বাস করে নেয়, এবং আমাদের প্রথম অফিসে যখন দেখা হয়, তাই হয়তো ও আরও দূরত্ব তৈরি করেছিল। কিন্তু পার্টির দিন, ও 1 মিনিট, ওই লোকটা বলেছিল অভ্র ওকে এসব করতে বাধ্য করেছে।
আর তাহলে কি সেই দৃশ্যটাই আভি দেখছে? আর তাই জন্যই এরকম কিছু বলছে? নাকি আরও খারাপ কিছু তৈরি করেছিল অভ্র, যার জন্য আত্মিক এমন বলল? শিয়ারা টের পেল বৃষ্টি নেমেছে। ধীরে ধীরে বৃষ্টির গতিবেগ বাড়তে থাকে। ও এক মনে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। হঠাৎই ওর চোখের সামনে ভেসে উঠল যখন অভ্র ওর ঘরে ঢুকছিল পার্টির দিন। অভ্র ঘরে ঢুকে নিজের শার্টের বোতাম খুলছিল ঠিকই, কিন্তু আমাকে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেনি। রহস্যজনকভাবে হেসে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর তারপরেই আভি আসে। আর ওকে ওই দিকে ওই লোকটার সাথে কথা বলার পরই আভি ওভাবে ড্রিঙ্ক করেছিল। ওর চোখে আমাকে খারাপ করার জন্যই এত কিছু করা, নাকি সত্যি আমাদের আলাদা করার জন্য? শিয়ারা উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যায় রাস্তার উপর। আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করতে করতে ঝুম বৃষ্টি ওকে ভিজিয়ে দিতে থাকে। ওর মাথাটা কেমন কেমন যেন ঠান্ডা হতে শুরু করছে। ধীরে ধীরে সব জটিলতার জটগুলো হয়তো সে ছাড়াতে পারছে। আদ্ভিকের সাথে কথা বললে হয়তো সবটাই ক্লিয়ার হবে। শিয়ারা আমার কথাটা ভেবে মুখটা দু হাতে ঢেকে নেয়। বৃষ্টি সবসময়ই তাকে আলাদা একটা তৃপ্তি দেয়, তাই সে হয়তো এতটা ভালোবাসে বৃষ্টিকে। এই বৃষ্টি তো ওর কাছে আদ্ভিককে এনে দিয়েছিল। হয়তো এই বৃষ্টি আবার ওকে আদ্ভিককে ফিরিয়ে দেবে। কথাটা ভাবতে না ভাবতেই কেউ পেছন থেকে শিয়ারার হাত ধরে হ্যাঁচকা টানলে শিয়ারা টান সামলাতে না পেরে ছেড়ে দেয়। মানুষটার হাতের উপর নিজের শরীরের ভর ছেড়ে দেয়। শিয়ারা মানুষের হাতের ডাঙ্গালে আসতে না আসতে একটা গাড়ি বেরিয়ে যায় শো করে। সেই দৃশ্য উপেক্ষা করে মানুষটার বুকের উপর মাথা থাকায় তার হৃদস্পন্দন শুনতে থাকেও। ঘোড়ার গতিতে ছুটছে সেটা। শিয়ারা জানে যেই মানুষটার বুকের উপর সে আছে সেই মানুষটাকে। কিন্তু সে এখানে কি করছে এই প্রশ্নের উত্তর খুঁজতে সে মাথা তুলে তার দিকে তাকায়। শিয়ারা চোখ পিট পিট করে আধভিকের দিকে তাকালে নিমিষে আধভিকের রাগ গলে যায়। শিয়ারাকে অন্যমনস্ক হয়ে রাস্তার উপর ভিজতে দেখে, তাও আবার এ শরীর নিয়ে, মাথা গরম হয়ে গিয়েছিল আধভিকের। ভেবেছিল খুব করে বকে দেবে, কিন্তু এই মেয়েটার চোখের দিকে তাকালে যেটা সে বলতে চায় সেটা আর বলতে পারে না। সব কিছু গুলিয়ে যায় ওর। এই তো যেমন অনেক কিছু যে শিয়ারাকে জানাতে হবে, সেটা সে ইতিমধ্যে ভুলে বসেছে। তুমি এখানে কি করছো? আধভিক, আমার এখানে আসার কারণ আছে, কিন্তু তোমার এখানে আসার কারণটা আমি বুঝতে পারছি না। আমাদের হোটেলের এলাকায় বৃষ্টি হচ্ছে না, শুধু এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজার হলে আমাদের হোটেলের ছাদে দাঁড়িয়ে ভিজতে এত দূর আসার কী ছিল? শিয়ারা দূরে সরে যায় আধভিকের হাত ছাড়িয়ে। অনেকদিন পর অনেকটা কাছে ছিল সে আধভিকের, তাই হয়তো দূরে সরে যাওয়ার এতদিনের শূন্যতাটা আরও বেশি করে নতুনভাবে অনুভব হচ্ছে এখন আধভিকের। হাঁটতে হাঁটতে চলে এসেছি। তোমার আসার কি দরকার ছিল? আমি চলে যেতাম। শিও আই মিন শিয়ারা, আমার সত্যি তোমাকে অনেক কিছু জানানোর আছে। শিয়ারা একটু অবাক হয় আধভিকের কথা শুনে। ও ভেবেছিল হয়তো আধভিক আর কিছু বলতে চাইবে না, কারণ কিছুক্ষণ আগে যে রাগের বশে কয়েকটা খারাপ কথা তাকে শুনিয়েছে, যেগুলো হয়তো আধভিকের পুরনো ক্ষতকে নুনের ছিটে দেওয়ার মতো। এরপরও সে আধভিক কথা বলতে আসবে শিয়ারা ভাবেনি। কিন্তু আধভিক যখন বলতে চায় তখন সে নিজের মনে থাকা প্রশ্নটা করেই ফেলল আধভিককে। আজকে সকালে গুন্ডাগুলো বলার আগেই তুমি কিভাবে বললে ওদের আমি ভাড়া করেছিলাম? আমি গাড়িতে বসে গুন্ডাদের আমার নাম করতে শুনিনি একবারও, কারণ আমি জানতাম ওইখানে ওটাই হতে চলছে। আমাদের যে আটক করা হবে এটা সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানতাম। বলা ভালো, আমি চেয়েছি বলেই ওই ঘটনাটা ঘটেছে। আমি না চাইলে কিছুই হতো না। মানে কি বলছো এসব? মানে এটাই যে আমাদের গাড়ির ড্রাইভার এসবের সাথে যুক্ত ছিল। ড্যাড যখন তোমার সাথে কথা বলছিল তখন আমি বুঝেছিলাম ড্যাড তোমাকে আমার সাথে কথা বলার জন্যই বোঝাচ্ছিল। তুমি জানতে আঙ্কেল আমার সাথে তোমার বিষয়ে কথা বলতে এসেছিল? হ্যাঁ, কারণ? আধভিকে ইতস্তত করতে দেখে শিয়ারা ভ্রুকুচকে ফেলে। ওভাবে জিজ্ঞেস করে, কারণ? আমি ড্যাডকে বলেছিলাম যে আমার তোমার সাথে কথা বলার আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। সুযোগ পেলে ভালো হতো। আধভিক মাথা নিচু করে কথাগুলো বললে শিয়ারা রেগে এক প্রকার ওর দিকে তেড়ে যায়। এক পা আর আধভিক ভয় পেয়ে পিছিয়ে যায় এক পা। তাহলে প্লেনে ওইভাবে কথা বললে কেন আমার সাথে? মানে আসলে রাতের বিষয়টা নিয়ে তখনও ঠিকভাবে ভাবতে পারিনি আমি, কারণ মাথাটা ধরেছিল।
আর মাথাটা কেন ধরেছিল? আদ্ভিক ছোট বাচ্চার মতো নিজের ভুলের জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল উত্তর না দিয়ে। শিয়ারা বারবার আদ্ভিকের এই বাচ্চা স্বভাবের দরুন ওকে কিছু বলতে পারে না। ভুল করে এমনভাবে বাচ্চাদের মতো মুখ করে দাঁড়িয়ে থাকবে যে কিছু বললে নিজেরই খারাপ লাগবে। আদ্ভিক এক ঝলক শিয়ারার দিকে তাকিয়ে নিয়ে আবার চোখ নিচে নামিয়ে বলল, আমি গাড়ি থেকে নেমে ভাবতে থাকি যে ঠিক কিভাবে তোমাকে সবটা বলবো। কারণ আমি ভেবে ভেবে দেখছিলাম যে হয়তো প্রথম থেকে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়ে আসছে, যেটা কোনো না কোনো কারণে আমরা জানতে পারছি না। হয়তো ইচ্ছা করে সেই কারণগুলো সৃষ্টি করা হচ্ছে, যাতে আমরা জানতে না পারি। শিয়ারা দুহাত ভাঁজ করে নিচের দিকে তাকিয়ে আদ্ভিকের কথা শুনছিল, কিন্তু যেই না আদ্ভিকের দেশের দেশের বাক্যটা শুনল, তৎক্ষণাৎ ওর দিকে তাকালো। দেখলো আদ্ভিক ওর দিকে তাকিয়েছে। আদ্ভিক আবারও বলতে শুরু করলো, ঠিক সেই সময় আমি দেখতে পাই আমাদের ড্রাইভার সবার আড়ালে দাঁড়িয়ে কারোর সাথে একটা কথা বলছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমি লুকিয়ে ওদিকে যেতেই শুনতে পাই যে যে ও কার সাথে কথা বলছিল সেটা তো আমি জানি না, আর তার কথাও শুনতে পাইনি। তবে ওর উত্তরগুলো শুনে বুঝতে পেরেছিলাম যে যদি ও গাড়িতে কোনোভাবে বুঝতে পারে আমার আর তোমার মধ্যে সবটা ঠিক হয়ে যাচ্ছে আর আমরা ভালোভাবে কথা বলছি, তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে এমনভাবে যাতে বাঁচার কোনো সুযোগ না থাকে। কি এমন কিছু মানে তো খাদে? হ্যাঁ, কিন্তু এতে তো ও নিজেও মরে যাবে। তার জন্য ওর পরিবার অনেক টাকা পাবে। ও বলেছিল যাতে এমন কিছু হলে যেন সঠিকভাবে টাকাটা ওর পরিবারে পৌঁছে যায়, না হলে ও ফাঁসিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করেই যাচ্ছে। চেহারা নিজের হাত দিয়ে মুখ ঢেকে নিলে আধভিক সেটা দেখে একটা নিঃশ্বাস ফেলে দেয়। আর যদি আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় বা আমরা কোনো কথা না বলি, তাহলে সেটা সুযোগ বুঝে আমাদের উপর অ্যাটাক করা হবে। তোমাকে তুলে নিয়ে যাবে আর তোমাকে ওখানে না। শিয়ারা হঠাৎ করে আধভিকের দিকে তাকিয়ে ওর বাহু চেপে ধরলে আধভিক শিয়ারার চোখের দিকে তাকায়। সাথে সাথে শিয়ারা মাথা নিচু করে আবার সরে গিয়ে এতটা আমতা আমতা করে জিজ্ঞেস করে, তো তো তুমি সেই জন্যই? অনেক কারণ ছিল। প্রথমত আমি শুনেছিলাম যে কাজটা অর্ডার দিচ্ছে, সে আসবে তোমাকে তুলে নিয়ে গেলে, মানে ওদের টেরায় তোমাকে নিয়ে গেলে ওখানে সে উপস্থিত থাকতো, আর ওটা করলেই আমি জেনে যেতাম যে সেটা কে। দ্বিতীয়ত এর ফলে ড্রাইভারটার প্রাণও বেঁচে গেল। টাকার অভাবে নিজের পরিবারের জন্যই হয়তো সে এত বাজে একটা কাজ করতে রাজি হয়েছিল। জানি সে অন্যায় করেছে, তবে আমি চাইনি ওর পরিবার একা হয়ে যা। মানুষটাই যদি না থাকে তাহলে টাকা দিয়ে কি হবে? শিয়ারা অমায়িকভাবে অদ্ভিকের দিকে তাকায়। পুরনো কথা মনে পড়ে ওর। আদ্ভিক বলেছিল যে নিজেকে কতটা একা মনে করতো সব সময়। টাকা পয়সা থাকায় কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ভালোবাসা, সময় এসবের জন্য একটা কাছের মানুষের বড্ড অভাব ছিল তার জীবনে। ওই মানুষটার কথা শুনে তুমি এত বড় রিস্ক না, এতে আমাদের জীবনও বাঁচলো আর ওর জীবনও। সাথে আমি এটাও জেনে যেতাম যে কে এসবের পেছনে আছে। হুম তো যখন তোমাকে নিয়ে যাচ্ছিল, তখন আমি যেই শুনলাম ওদের বস আসবে না, তখনই নিজের প্ল্যান চেঞ্জ করে নিলাম। না হলে ওরা তোমাকে গাড়িতে তোলার পর আমাকেও ওদের ডেরায় নিয়ে গিয়েই শেষ করতো। কিন্তু লাস্ট মোমেন্টে এইভাবে প্ল্যান চেঞ্জ কেন করলো? প্ল্যান চেঞ্জ করেনি মানে? আমার মনে হয় ওরা জেনে গিয়েছিল তুমি বিষয়টা জেনে গিয়েছো, তাই ওরা প্ল্যান বি রেডি করেই রেখেছিল। এটা তো বোঝাই যাচ্ছে যে ওদের মেন এজেন্ডা আমাদেরকে আলাদা করা, সেটা যেভাবেই হোক। তুমি যখন সবটা জেনে গেছো, ওরা বুঝতে পেরেছিল, তখনই ইচ্ছা করে আর সামনে যায়নি। যাক, ফাইনালি তুমি বুঝলে আমাদেরকে কেউ আলাদা করার চেষ্টা করছে। চেয়ারা আধভিকের কথা তৎক্ষণাৎ চোখ মুখ শক্ত করে উত্তর দেয়, আমি হয়তো অনেক আগেই বুঝেছিলাম আধভিক, তুমি বুঝতে চাওনি। কথাটা বলেই শিয়ারা শেড থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় ওঠে। বৃষ্টি তখনও থামেনি। আধভিক শিয়ারার পিছু পিছু গিয়ে শিয়ারার হাত ধরে ওকে বাধা দেয়। শিয়ারা ফেরে না আধভিকের দিকে, তবে আধভিক শিয়ারার হাত ছেড়ে দেয়। আমি জানি আমি ভুল করেছি অনেক, আর সেজন্য কোনো মিথ্যে অজুহাত বা সাফাই দেব না। শুধু অনুরোধ করতে চাই যে আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? দূরত্বটা কি দূর করা যায় না? কোথাও না কোথাও গিয়ে আমরা তো পরিস্থিতির শিকার, এটা তুমি ভালোভাবেই জানো। শিয়ারা আধভিকের কথা শুনে ওর দিকে ফিরলে দেখে আধভিক ওর দিকেই তাকিয়ে আছে। বৃষ্টিতে তাকিয়ে থাকতে দুজনেরই অসুবিধা হচ্ছে। শিয়ারা ওইভাবেই তাকিয়ে থেকে উত্তর দেয়,
দূরত্বটা কিছুদিনের জন্য তৈরি হয়নি আদ্ভিক। দূরত্ব প্রথম থেকেই ছিল। তাই জন্যই তো আমাদের ভালোবাসা বিশ্বাসের অভাব ছিল। যে সম্পর্কটা কোনোদিন গড়েই ওঠেনি সেটা কি আর ভাঙবে? তাহলে নতুন করে গড়ে নেওয়া যায় না? আমরা দুজনেই হয়তো অনেক কিছু শিক্ষা পেয়েছি। একজন সঠিক মানুষের থেকে একজন শুধরানো মানুষ কিন্তু অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। শিয়ারা মনে মনে, আমি কিভাবে বোঝাই তো মায়াবী, যে যেই ভালোবাসা নিয়ে এত কিছু বলতাম, সে আমি ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। তুমি যা যা করেছো তাই তাই ফেরত দিয়েছি। আমি তোমার প্রতিশোধ নিয়েছি তুলনা করে। আর যদি দেয়া বলতো এসে, তাহলে হয়তো আমি আর ভাবতামই না এসব বিষয়ে। কিন্তু হ্যাঁ, তোমাকে ওভাবে বলার পর আমি অপরাধ বোধে ভুগছি। হয়তো সেই জন্যই আমি পারছি না তোমার কাছে যেতে। যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা সহজে। শিয়ারা কিছু বলার আগেই আর্থিক শিয়ারার দিকে এগিয়ে একটু ঝুঁকে ঠোঁটের উপর ঠোঁট রাখলো। বিষয়টা বুঝতে পেরে শিয়ার চোখ বড় বড় করে আর্থিকের দিকে তাকায়, কিন্তু আর্থিকের সেদিকে খেয়াল নেই। হতবাক হয় শিয়ারা। দুই ঠোঁটের মাঝে দূরত্ব সৃষ্টি হয়, আর আর্থিক সেই সুযোগেই শিয়ারার হাত পা কেমন যেন জমে গেছে নিজের জায়গায়। সে কোনো প্রতিক্রিয়া জানানোর জায়গায় নিয়ে, কারণ এই ঘটনা ওর জীবনে প্রথমবার। এমনভাবে কোনো ছেলে তো দূর, আর্থিক কখনোই সে কাছে আসেনি। শিয়ারা এসব ভাবনার মাঝে আর্থিকের কোমরে এক হাত রেখে অন্য হাত চোয়ালে রেখে শিয়ারাকে নিজের সাথে মিশিয়ে নেয়। হুঁশ আসে শিয়ারার, তবে সে দূরে সরে যেতে চায়নি। সে কাছেই থাকতে চেয়েছে আদ্ভিকের। আদ্ভিক ওকে কাছে টেনে নিলে শিয়ারা নিজের এক হাত আদ্ভিকের যে হাত ওর কোমরে আছে সেই হাত পেয়ে উঠে কাঁধে রাখে চেপে ধরে, এবং অন্য হাত আদ্ভিকের কোমরের কাছে জ্যাকেটটা আটকে ধরে। এছাড়া আর কোনো প্রতিক্রিয়া জানায় না শিয়ারা। কিছুক্ষণ পর আর্থিক, আমরা যতদিন সাথে থেকেছি তার থেকে বেশি দূরে থেকেছি। আমরা যতদিন আনন্দে কাটিয়েছি তার থেকে বহুগুণে বেশি কষ্টে কাটিয়েছি। হ্যাঁ মানছি, এর মধ্যে সব থেকে অবুঝের মতো কাজ আমি করেছি। কিন্তু তুমি তো জানো আমি কখনোই তোমাকে অন্য কারোর সঙ্গে মেনে নিতে পারি না। সেখানে পরপর দুইবার আমি সেই সব জিনিসগুলো ভুলে এগিয়ে যেতে চাই। আমরা কতদিন একসাথে থেকেছি একে অপরের, চোখ বুজে বিশ্বাস করব? ভালোবাসতে সময় না লাগলেও বিশ্বাস করতে সময় লাগে শিয়ারা। আদি কিছুক্ষণ থেমে শিয়ারের ঠোঁট ছোঁয়, কপালে ঠোঁট ছোঁয়, তারপর শিয়ারার চোখের দিকে তাকিয়ে আবার বলে, আমি জানি তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ, তার কারণ তোমার মনে হচ্ছে তুমি আমার থেকে প্রতিশোধ নিয়েছো। যেটা করার দরকারই ছিল না সেটা সেটা প্রতিশোধের বশে করেছ। যেখানে তুমি ভালোবাসার প্রতিশোধ জিনিসটা সহ্যই করতে পারো না, কিন্তু এগুলোর ওপর তোমার নিয়ন্ত্রণ ছিল না। তুমি ইচ্ছা করে যদি করতে, তাহলে সেটা প্রতিশোধ হতো। তুমি করার পর এটা মনে পড়েছে তোমার, যা করেছে সময় করেছে। আর যদি এটা না হতো, আমি হয়তো ফিল করতাম না আমি তোমাকে কতটা আঘাত করেছি। তুমি প্রতিশোধ নিতে চাইলেও সময় কাউকে ছাড়ে না শিয়ারা। আমি দুজনের সময়কে বিশ্বাস করি। উই both বিলিভ ইন রিভেঞ্জ অফ নেচার। আমি যদি এত ভুলের পরও একটা সুযোগ আশা করতে পারি, দেন হোয়াই নট ইউ? তুমি তো তেমন ভুলও করনি। আমি তোমার কাছে সুযোগ চাইছি শিয়ারা, সবটা ঠিক করার জন্য সুযোগ চাইছি। জাস্ট একটা সুযোগ দেবে? শিয়া রাত দিকের প্রত্যেকটা কথা শুনেছে, যা ওর হৃদয় ছুঁয়ে গেছে। প্রথম থেকেই ছেলেটা নিজের ভুলগুলো নিজে জানার চেষ্টা করত, আর তার জন্য ক্ষমাও চাইতো। নত হতে দুইবার ভাবতো না। নিজের দোষ হলে তো নাই, অন্যের দোষ হলেও নিজেই নত হতো। আর্থিকের আত্ম উপলব্ধি শিয়ারার বারবার প্রিয়। এখন তো সে ভালোবাসার অর্থও বুঝতে শিখেছে। মনে মনে হেসে শিয়ারা আর্থিককে কিছু বলতে যায়, আমি কিন্তু তার আগে মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে শিয়ারার। নিজের শরীরের ভারসাম্য হারিয়ে টলে যায় আর্থিকের। সেটা চোখে পড়তেই সে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। শিয়ারা, তুমি ঠিক আছো? শিয়ারা শিয়ারা আর্থিকের বুকে ঢলে পড়ে। আর্থিক বুঝতে পারে এতক্ষণ বৃষ্টিতে ভেজার ফলাফল এটা।
তার উপর মাথায় চোট তো আছেই। আদ্ভিক আর দেরি না করে কোলে তুলে নেয় শিয়ারাকে। শিয়ারার হুঁশ আসে, একটু নাকটা ঘষে ঘষে দেয় আদ্ভিকের ঘাড়ে, তারপর আবারও নিস্তেজ হয়ে যায়। আদ্ভিক হালকা হাসে এবং এগিয়ে যায় হোটেলের দিকে। আদ্ভিক শিয়ারাকে কোলে করে নিয়ে হোটেলে ঢুকলো এবং সিঁড়ির দিকে এগিয়ে গেল, কারণ শিয়ারার রুম ফার্স্ট ফ্লোরে। সিঁড়ির কাছে যাওয়ার সময় ওপর থেকে আফাসবাবু ওদের দেখতে পেয়ে হাসলো এবং দিয়ারার ঘরের দিকে চলে গেল ওকে খবর দিতে। আদ্ভিক শিয়ারার ঘরে ঢুকে ওকে সোফায় বসিয়ে দিয়ে দিয়ারাকে ডাকতে যাওয়ার জন্য উঠতে গিয়েও বাধা পেল। শিয়ারা শক্ত করে ওর জ্যাকেটের কলারটা ধরে রেখেছে। আদ্ভিক শিয়ারার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল এবং আস্তে করে ওর হাতটা ছাড়িয়ে দিয়ে দরজার দিকে এগোতেই দেখল দিয়ারা এসে পড়েছে। তুই এসে পড়েছিস? দি দি ঠিক আছে? চিন্তার কিছু নেই, বৃষ্টিতে ভিজেছে, মনে হচ্ছে জ্বর আসবে। তুই ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দে, আমি ডক্টরকে কল করতে যাচ্ছি। দিয়ারা: ঠিক আছে, তুমিও চেঞ্জ করে নাও তাহলে, না হলে ঠান্ডা লেগে যাবে। সকালেও ভিজেছ, এখন আবারও ভিজলে এই ঠান্ডার মধ্যে। রাতও তো বাড়ছে নাকি? আমি ডক্টরকে কল করে চেঞ্জ করে নিচ্ছি। আদ্ভিক চলে গেলে দিয়ারা নিজের দিদির গায়ে হাত দিয়ে দেখে হালকা গাটা গরম হচ্ছে। ও আস্তে করে শিয়ারাকে জাগানোর চেষ্টা করে এবং শিয়ারা তাতে সাড়াও দেয়। এরপর দিয়ারা ধীরে ধীরে শিয়ারাকে চেঞ্জ করিয়ে একটা টি শার্ট এবং লেডিস ট্যাঙ্ক প্যান্ট পরিয়ে দিয়ে বিছানায় শুইয়ে দেয়। শিয়ারা: দিয়া। হ্যাঁ দি, কিছু বলবি? আভি কোথায়? ও কোথায়? চেঞ্জ করতে গেছে দি, তুই রেস্ট নে, আমি পাঠিয়ে দিচ্ছি ভিকিদাকে তোর কাছে। দিয়ারা কথাটা বলে শিয়ারার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। দিয়ারা এতে মনে মনে ভীষণ খুশি হয়ে গেল, কারণ ওরা দুজনকে আবারও কাছে চাইছে, সব মান অভিমান মিটিয়ে। প্যারাসিটামল খাইয়ে দিতে বলেছে ডক্টর, বেশি গা গরম হলে জলপট্টি দিতে হবে। আদ্ভিক ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলে দিয়ারাকে। দিয়ারা হেসে আদ্ভিককে বলে, এগুলো তো শরীরের অসুখের ওষুধ, দির তো মনের অসুখ হয়েছে, ওটার ওষুধ তো তোমার কাছে আছে, আর মন ভালো থাকলে শরীরও ভালো হয়ে যায় তাড়াতাড়ি। আদ্ভিক দিয়ারার কথা শুনে ভ্রু কুঁচকে শিয়ারার দিকে তাকালে দেখে শিয়ারা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কথার মানে বুঝতে পেরে আদ্ভিক মনে মনে হাসে, তবে গম্ভীর মুখে বলে দিয়ারাকে, খুব বেড়েছিস, যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। যাচ্ছি বাবা যাচ্ছি, কাবাব মে হাড্ডি হওয়ার কোনো শখ নেই আমার। তবে রে। আদ্ভিক দিয়ারার দিকে এগোতেই আদ্ভিক দৌড়ে পালায়, তবে দরজার কাছে দাঁড়িয়ে আদ্ভিককে বলে, দরকার পড়লে কল করো আমায়, আর দরজা লক করতে ভুলো না যেন, হ্যাঁ? আদ্ভিক ওদিকে এগোতেই দিয়ারা দৌড় দেয়। আদ্ভিক এইটুকু ঝুঁকে দেখে দিয়ারা দরজা দিয়ে দিয়েছে। হালকা হেসে দরজাটা বন্ধ করে দেয় আদ্ভিক। এরপর শিয়ারার দিকে এগিয়ে গিয়ে ওষুধটা খাইয়ে দেয় শিয়ারাকে। তারপর আদ্ভিক উঠে যেতে নিলেই শিয়ারা আদ্ভিকের হাতটা ধরে নেয়। কিছু বলবে? শিয়ারা কিছু বলে না, চুপ থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে আদ্ভিকের দিকে এগিয়ে গিয়ে ওর গলায় মুখ গুজে দেয়। আদ্ভিক সাথে সাথে চোখ বন্ধ করে নেয় এবং নিজের হাতের মুঠো শক্ত করে ফেলে। শিয়ারা আদ্ভিকের গলায় নিজের নাক ঘষতে থাকে, ফলে ওর উষ্ণ নিঃশ্বাস আদ্ভিক পুরোপুরি অনুভব করতে পারে। আদ্ভিকের নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার উপক্রম হয়। ওর মন চায় শিয়ারাকে নিজের হাতের মাঝে আবদ্ধ করে আদরে ভরিয়ে দিতে, কিন্তু ও নিজের চাওয়াকে দমিয়ে দেয়, এই ভেবে যে শিয়ারা এখন একটা ঘোরের মধ্যে রয়েছে। সকাল হলে হয়তো কিছুই মনে থাকবে না ওর, আর তাই এটা এক প্রকার সুযোগ নেওয়া, যেটা আদ্ভিক চায় না। এমনিতেই আজ সে বিনা অনুমতিতে হঠাৎ করে শিয়ারার ঘনিষ্ঠ হয়েছিল। সে আদৌ এটা পছন্দ চেয়েছে কিনা আদ্ভিক জানে না। আদ্ভিক চায় শিয়ারা নিজে ওর কাছে আসুক, তবে এখন শিয়ারা ওকে কাছে চাইছে, আর শিয়ারাকে দূরে ঠেলে দেওয়ার মতো ক্ষমতা ওর নেই। তাই সব কিছু ভেবে আদ্ভিক শিয়ারার হাতটা এবং নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে বেডে হেলান দিয়ে বসে শিয়ারাকে নিজের বুকে টেনে নেয়। শিয়ারা শক্ত করে আদ্ভিককে জড়িয়ে ধরে, তার গলায় মুখ গুজে রাখে। শীত করছে ওর ভীষণ, হালকা কাঁপছে ও। আদ্ভিক সেটা বুঝতে পেরে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে নিয়ে ঢেকে দেয় শিয়ারাকে। মাথায় আস্তে আস্তে হাত বোলাতে থাকলে শিয়ারা চুপটি করে আদ্ভিকের বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকে।
আত্মিকভাবে শিয়ারা ঘুমিয়ে গেছে, কিন্তু হঠাৎই ওর শরীরের মধ্য দিয়ে একটা শিহরণ বয়ে যায়। আত্মিক মনে মনে, শিউ, এটা তুমি কি করছো? কেন করছো? এভাবে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এমনিতেই তুমি আমার এতটা কাছে আছো, এতগুলো দিন পর, তার উপর আবার এসব। ওগুলো ঠিক করছো না, তুমি একদম ঠিক করছো না। এটা একটা শাস্তির সমান আমার কাছে। আদবির নিজের চোখ বন্ধ করে কথাগুলো বলার সাথে সাথেই আবারও একবার কেঁপে ওঠে। শিয়ারা আদবিকে শার্টের দুটো বোতাম খুলে বুকের বাম পাশে ঠিক যেই জায়গায় একটা ট্যাটু করা আছে সেখানে ঠোঁট ছুঁইয়ে দেয়। কিছু সময় অন্তর অন্তর শিয়ারা এমন করে দুবার তিনবার, করতে না করতে আদবিকের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে শিয়ারার মুখটা নিজের দু হাত দ্বারা নিজের সামনে এনে ওর ঠোঁটে ঠোঁট রাখে। শিয়ারা আত্মিকের ঠোঁটের স্পর্শ পেতেই ওর ঠোঁট দুটো নিজের মধ্যে ব্যবধান সৃষ্টি করে এবং সেই ব্যবধানের জায়গা পায় আত্মিকের ঠোঁট। আত্মিক নিজের মতো করে শিয়ারার ঠোঁটের স্বাদ নিতে থাকার কিছুক্ষণের মধ্যেই শিয়ারার প্রতিক্রিয়া পায়। আত্মিক উত্তেজিত হয়ে পড়ে শিয়ারার আদর অনুভব করার, তাই জন্যই নিজে থেমে গিয়ে শিয়ারাকে শাসন করতে দেয়। কিছুক্ষণের মধ্যেই শিয়ারা সরে এসে আবারও আতপিকের বুকের মাঝে মাথা রেখে নিজের ভেজা ঠোঁট সেই ট্যাটুটার ওপর ছুঁয়ে দেয়। আতপিক সাথে সাথে চোখ বন্ধ করে একটু শক্ত করে জড়িয়ে ধরে শিয়ারাকে। ধীরে ধীরে শিয়ারা সত্যিই ঘুমিয়ে পড়ে আতপিকের বুকে, আর আতপিকও শিয়ারাকে বুকে নিয়ে বেডের পেছনে মাথা হেলিয়ে চোখ বুজে থাকে। হঠাৎই খুব গরম উত্তাপের আভাস পায় আতপিক। চোখটা একটু লেগে গিয়েছিল তার। জেগে গিয়ে জেগে গিয়ে বুঝতে পারে শিয়ারার জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে। সাথে সাথে শিয়ারাকে শুইয়ে দিয়ে একটা বালতিতে জল নেয় এবং নিজের রুমালটা তাতে ভিজিয়ে জলপট্টি দেওয়া শুরু করে শিয়ারাকে। অনেকক্ষণ এরকমভাবে চলার পর থার্মোমিটার নিয়ে আসে। শিয়ারার জ্বরটা মাপতেই দেখে কিছুটা কমেছে, তাই আরেকটা প্যারাসিটামল খাইয়ে দেয় ওকে এবং নিজে একটা খেয়ে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে দিয়ারা একবার নক করে দরজায়, কিন্তু কেউ আসে না। ঘুমাচ্ছে ভেবে দরজাটা খুলেনি ভেতরে যায় দিয়ারা। দেখে শিয়ারা ঘুমাচ্ছে বিছানায় আর আতফিক ঘুমাচ্ছে সোফায়। শিয়ারার কাছে এগিয়ে গিয়ে দিয়ারা একবার চেক করে নেয় জ্বর কমেছে কিনা। যাক বাবা, জ্বর নেই, কিন্তু এরা উঠবে কখন? আমি কি একবার ডাকবো? না থাক, ঘুমাচ্ছে ঘুমাক, আমি বরং যাই, আর একটু পরে আসবো ব্রেকফাস্ট করার জন্য বলতে। ততক্ষণ আর একটু রেস্ট নিয়ে নিক। দিয়ারা বিড়বিড় করে নিজে নিজে এই কথাগুলো বলে। দুজনকে একবার দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল দিয়ারা। চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিয়ারা জেগে যায়। একটু এদিক ওদিক চোখ ঘোরাতে দেখে সোফায় আতফিক ঘুমাচ্ছে। একটু উঠে বসে ভ্রু কুচকে সব কিছু মনে করার চেষ্টা করতেই এক এক করে গত রাতে সব ঘটনায় ওর মনে পড়ে যায়। শিয়ারা শুয়ে পড়ে নিজের মুখ দু হাত দিয়ে ঢেকে ফেলে গত রাতের ঘটনা মনে করে, যেখানে ওর নিজে আতভিকের কাছে গিয়েছিল এবং তাকে সিরিয়াস করে নিজের কাছে টেনেছিল। আতভিক হয়তো ভেবেছে শিয়ারা জ্বরের ঘরে এসব করেছে, তাই ওর কিছু মনে থাকবে না, কিন্তু এমনটা নয়। তখন শিয়ারার জ্ঞান ছিল এবং সে কি করেছে সে বিষয়ে পুরোপুরি অবগত ছিল। আতভিকের ঘুমটা ভাঙতেই আতভিক চটজলদি উঠে বসে শিয়ারার দিকে তাকায়। দেখে শিয়ারা বিছানায় আধশোয়া হয়ে চোখ বন্ধ করে আছে। আতভিক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে চোখ বুঝে তারপর আরেকবার শিয়ারার দিকে তাকাতেই দেখে শিয়ারাও চোখ মেলে ওর দিকে তাকিয়েছে। চোখে চোখ পড়তে শিয়ারা মুহূর্তে নিজের চোখ সরিয়ে নিল অন্যদিকে। আতভিক মনে মনে, ওর আদৌ গতকালের রাতে কি হয়েছিল মনে আছে, নাকি শুধুই রাস্তায় বৃষ্টিতে যা হয়েছিল সেটাই মনে আছে, তাই জন্য কি চোখ সরিয়ে নিল এভাবে? তুমি ঠিক আছো তো? শিউ শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালো, আতভিকের দিকে তাকালো না। আতভিকার কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে দিয়ারাকে ডেকে নিজের ঘরে চলে গেল। দিয়ারা ঘরে এসে শিয়ারার কাছে বসতেই শিয়ারা দিয়ারার দিকে তাকালো। তুই ঠিক আছিস? ঠিক আছিস? দেখি জ্বরটা নেমেছে কিনা। ঠিক আছে এখন। দিয়ারার হাত দিয়ে একবার শিয়ারার কপালে ছুঁয়ে তাপমাত্রা মেপে নিল, তারপর বলল, এরকম যত্ন পেলে তো যে কেউ ঠিক হয়ে যাবে। মানে? আবার জিজ্ঞেস করছিস? রাতের বেলা বরের কোলে চড়ে হোটেলে ফিরলি, তারপর সারা রাত বরের এক চর দেব। চুপ, বেশি বেড়েছিস না? শিয়ারা কপট রাগ দেখে কথাটা বললেও মনে মনে বেশ লজ্জা পেয়েছে।
ও ভাবছে দিয়ারা সব কিভাবে জানলো। আরে ভিকিদা, সারা রাত তোর পাশে বসে জলপট্টি দিয়েছে, এতে আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ, তো তুই কিভাবে জানলো সারা রাত জলপট্টি দিয়েছে? কেন, ওই তো সেন্টার টেবিলে জলের বাটি রাখা। দিয়ারা ইশারা করতেই শিয়ারা দেখলো সত্যি সেন্টার টেবিলে জলের বাটিটা রাখা হয়েছে। শিয়ারা একটি অবাক একটু অবাক হলো, কারণ এই বিষয়টা সে টের পায়নি। সে সময় দিয়ারা শিয়ারাকে কোনোই দিয়ে খোঁচা মেরে জিজ্ঞেস করে, দেখে মনে হচ্ছে তুই এই বিষয়টার কথা বলছিলি না, তার থেকে বেশি কিছু হয়েছে নাকি তাহলে? হুম। শিয়ারা রাগীর দৃষ্টিতে দিয়ারার দিকে তাকালে দিয়ারা ঠোঁটে আঙুল দিয়ে বসে। শিয়ারা দিয়ারাকে সরিয়ে পেছনে থেকে নেমে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসতেই দেখলো দিয়ারা টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে রাখছে। এখানে আনতে গেল কেন? আমি সবার সাথে একসাথেই খেতাম। ভিকিদা বলল যে এখনই বাইরে না যেতে, তাহলে ঠান্ডা হাওয়া লাগবে। আবার আঙ্কেলও বলল যে ঘরেই খাবারটা দিতে, আমি তোর সাথেই খাবো। তার মানে আমি আজকে বাইরেও বেরোতে পারবো না? আজ্ঞে, আমি আছি তো, আমি থাকবো তোর সাথে। সো মন খারাপ, ওকে? শিয়ারা কিছু না বলে চুপচাপ সোফায় বসে খাওয়া শুরু করলো। খাওয়া হয়ে গেলে দিয়ারা প্লেট নিয়ে বাইরে যেতেই শিয়ারা জ্যাকেটটা গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে দাঁড়ালো। দেখলো নিচে হোটেলের অ্যাটেন্ডসে আদ্ভিক, আবাসবাবু, দেবাংশু এবং ডিরেক্টর সবাই মিলে কথা বলছে আর কফি খাচ্ছে। শিয়ারা অবাক হলো আদ্ভিককে সাধারণ একটা জ্যাকেট পরে থাকতে দেখে। এই ছেলেটা কি? আমরা সবাই ঠান্ডায় কাঁপছি, এই মোটা জ্যাকেট পরেও, আর এই ছেলেটা একটা হালকা জ্যাকেট পরে দিব্যি দাঁড়িয়ে আছে। ঠান্ডা লাগছে না নাকি? আর কফির কাপও তো নেই ওর হাতে। সারা ভাবনা শেষ হতেই দেবাংশ আর ডিরেক্টর বেরিয়ে গেল। এদিকে আকাশবাবু কিছু একটা নিয়ে আর্থিককে বকাঝকা করছে বলে মনে হলো, কিন্তু আর্থিক তাতে কোনো কান দিচ্ছে বলে মনে হচ্ছে না। সে নিজের দিকে তাকিয়েছে চুপ করে নিজের মতো করে। শিয়ারা এই বিষয়টা আর একটু এগিয়ে আসতেই আর্থিক মাথা মাথা তুলে তাকালো শিয়ারার দিকে। সঙ্গে সঙ্গে শিয়ারা আর্থিকের চোখের দিকে তাকাতেই বুঝতে পারলো বিষয়টা। মনে মনে এই ব্যাপার, সকাল সকাল মশাই ওইসব গিলছেন, দেখো চোখটা কেমন লাল হয়ে গেছে, দেখো। ওফ, সারাক্ষণ শুধু নেশার মধ্যে বুদ্ধ হয়ে বসে থাকবে। আমি একটা সিগারেট খেয়েছি দেখে গায়ে ফোস্কা পড়ে গেছে। ইচ্ছা করেই বোঝানোর চেষ্টা করলাম যে উনি এমন করলেও আমার এরকম হয়ে ফোস্কা পড়ে, সেটা বুঝলো না। আভাসবাবু, শিয়ামা, তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি ঘরে রেস্ট নিতে বললাম। আভাসবাবুর কথায় শিয়ারা আর্ধেকের থেকে চোখ সরিয়ে নিল আর আমতা আমতা করে বলল, হ্যাঁ, আসলে আমি এমনি একটু হাঁটছিলাম আঙ্কেল। শিয়ারার চোখ বারবার আর্ধেকের দিকে চলে যাচ্ছে। শিয়ারা দেখলো আর্ধেক পিছনে পিছনে হোটেল থেকে বেরিয়ে গেল। ও কোথায় গেল আঙ্কেল? জানি না, সকাল সকাল নেশা করে বসে আছে, মাথা গরম করিয়ে দেয় আমার। সব সময় অবুঝের মতো কাজ করে, সব সময়। জেনে বুঝে কেউ অবুঝের মতো কাজ করে না আঙ্কেল, পরিস্থিতি অনেক সময় বাধ্য করে। শিয়ারা নিজের ঘরে চলে যায়। বেলকনি দিয়ে দেখে আদ্রিক নিজের বাইক নিয়ে বেরিয়ে গেল। কিছু না বলে নিজের বিছানায় এসে কম্বলের ভেতর ঢুকে বসে ভাবতে থাকে। এই সময় ও পাহাড়ি রাস্তায় আদ্রিক বাইক নিয়ে বেরিয়ে গেল। ধীরে ধীরে চিন্তা বাড়ে শিয়ারা এই শীতের মধ্যেও ঘেমে গেছে। ও উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়াতেই দিয়ারা ওর ঘরে আসে। দিয়া, তুই জানিস আমি কোথায় ফিরেছে হোটেলে? দিয়ারা নিজের দিদিকে এতটা প্যানিক করতে দেখে নিজে আরও বেশি চিন্তিত হয়ে পড়ল। সে জানাবে কি না এটা ভাবতে না ভাবতেই শিয়ারা রেগে ওকে ধমক দিল, চুপ করে আছিস কেন? আমি হোটেলে এসেছি কিনা বল। ছাড়, আমি দেখে নিই। ভিকিতা এখনও ফেরেনি, সেই সকালে বেরিয়েছে আর এখনও কোনো খবর নেই। আমি এটাই জানতে এসেছিলাম তুই কোনো খবর জানিস কিনা। সেই সকালে বেরিয়েছে, এখনও ফেরেনি মানে কি বোঝাতে চাইছিস? কটা বাজে এখন? দুপুর হয়ে গেছে, 2টো বাজে এখন। কি, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম? হ্যাঁ, বাইরের আবহাওয়া একদম ভালো না, তাকিয়ে দেখ, আকাশে ঘন মেঘ করছে, ঝিরঝির বৃষ্টি তো এখনই শুরু হয়ে গেছে, হয়তো এরপর গতি বাড়বে। এই সময় বাইক নিয়ে ড্রিঙ্ক করে পাহাড়ি রাস্তায় বাইক চালালে যদি কোনো দুর্ঘটনা। চুপ কর, কি আজে বাজে কথা বলছিস? একদম চুপ, মুখেও আনবি না এসব কথা। শিয়ারা অতিরিক্ত রেগে কথাটা বললেই দিয়ারা ভয়ে চুপসে যায়। সে বুঝতে পারেনি তার দিদি এতটা রেগে যাবে। সে তো নিজেও ভয় পেয়ে আছে। নিজের দিদির দিকে তাকাতেই দিয়ারা দেখলো শিয়ারা ভীষণ পরিমাণ প্যানিক করছে। এই শীতে সে ঘামছে রীতিমতো। শিয়ারা মনে মনে আওড়াতে থাকলো কিছু শব্দ,
বারবার। অভির কিচ্ছু হবে না, কিচ্ছু না, ওর কিছু হতে পারে না, কিছু হতেই পারে না। দি, তুই শান্ত হ, এতটা প্যানিক করিস না। ভিকিদার কিচ্ছু হবে না। ওর অভ্যেস আছে পাহাড়ি রাস্তায় বাইক চালানোর, ও আগেও এমনটা করেছে। তবে ফোন রিসিভ করেনি এমনটা হয়নি, সেজন্যই চিন্তা হচ্ছে। তুই বিশ্বাস কর, ও তাড়াতাড়ি ফিরে আসবে। ও ফোন রিসিভ করছে না। দিয়ারা নাবোধক মাথা নাড়ালে শিয়ারা ফুপিয়ে কেঁদে ওঠে। দিয়ারার হাত চেপে জোরে কাঁদতে শুরু করলে দিয়ারা জড়িয়ে ধরে শিয়ারাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। শিয়ারা, আমাকে ফোন দে, আমি ফোন করব ওকে। শিয়ারাকে দিয়ারা ওর ফোনটা বিছানা থেকে নিয়ে ওর হাতে দিলেই ওর সাথে সাথে আদ্ভিককে ফোন করতে শুরু করে। ফোন বেজে যেতে যেতে থাকে, কিন্তু শিয়ারা থেমে থাকে না, অনবরত ফোন করতে থাকে। নিজের দিদিকে এই অবস্থায় দেখে দিয়ারা বুঝতে পারে না তাকে কিভাবে সামলাবে। অন্যদিকে মৌসুম মৌসুম था सुहाना भरा, मौसम मौसम मैंने देखा उसने उसे, हुआ मैं पागल बस पल भर में। আদ্ভিক নিজের বাইকের ওপর বসে আছে রাস্তার ধারে। সামনে পাহাড়, মেঘলা আকাশ, ঝিরঝিরি বৃষ্টির মাঝে হালকা মৃদু শীতল বাতাস, সব মিলিয়ে এই মনোরম পরিবেশে হঠাৎই তার মন এই গান গেয়ে উঠল। মিউজিক হঠাৎ বন্ধ করে মাথাটা উপরে রেখে গানের লাইনগুলো গাইতে গাইতে হঠাৎই শিয়ারার কথা মনে পড়তেই আদ্ভিক মাথা নিচু করে হেসে ফেলল। ওর মনে পড়ে গেল যখন ও প্রথম শিয়ারাকে শুটিং সেটে দেখেছিল এবং তারপর বৃষ্টিতে দেখে পুরোপুরি নিজের মন দিয়ে বসেছিল শিয়ারাকে। আদ্ভিক পাশে তাকাতে দেখল শিয়ারা তার দিকে দৌড়ে আসছে, আর সে বাইক থেকে নেমে গেল। তার চোখের সামনে এই দৃশ্যটা ভেসে উঠল যখন শিয়ারা তাকে নিজের জীবনে গ্রহণ করেছিল, প্রথমবারের মতো তাকে শক্ত করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করছিল। আদ্ভিকের ঘোরটা কেটে যেতেই সে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। সে মাথা নিচু করে নিজের ঘাড়ে হাত ঘষতে ঘষতে হাসল। তারপর পকেটে দু হাত গুজে অপরের দিকে মাথা তুলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। সে নিজের ঠোঁট কামড়ে ধরল যখন সে দেখল তার থেকে কিছুটা দূরে একজোড়া প্রেমিক যুগল নিজেদের মধ্যে প্রেমালাপ করছে। এই পরিবেশ উপভোগ করার সাথে সাথে আদ্ভিক ভীষণভাবে নিজের একমাত্র কাছের মানুষটাকে মিস করতে শুরু করলো। তাই ওদের দিকে তাকিয়ে থেকে নিজের ফোনটা বার করলো। তারপর ফিঙ্গারপ্রিন্ট দ্বারা লক খুলে সর্বপ্রথম নিজের গ্যালারিতে গিয়ে শিয়ারার ছবি দেখতে লাগলো। শিউ, ভীষণ মিস করছি আমি তোমাকে। এই 2 বছরে এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তে আমার তোমাকে মনে পড়েনি। তুমি অন্য কারো এটা জানার পরেও আমি তোমাকে মনে করতাম। আমার মনে হতো সব মিথ্যে। আদ্ভিক একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর আবারও শিয়ারের হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকিয়ে বলল, তুমি মোটেও ঠিক করনি। প্রথম দিন আমার কাছে নিজের পরিচয় বিবাহিত দিয়ে। তোমার ধারণা নেই আমার কতটা কষ্ট হচ্ছিল সেই সময়। 2 বছর ধরে যেটুকু আশায় আমি বেঁচেছিলাম সেটুকু এক নিমিষে তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছিলে। তাই তো তোমার কোনো কথা শুনতে আমি রাজি ছিলাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি শিও। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দাও। আর্ধেক শিয়ারার ছবি থেকে ব্যাক করে হোমে চলে আসে, আর তখনই ওর চোখে পড়ে কল আইকনের ওপর লাল গোলাকৃতির মধ্যে সাদা রং দিয়ে 100+ নাম্বারটা জলজল করছে। ও মা, মাই গড, এতবার কে? শিউ, ওর কি শরীর খারাপ করেছে? দিয়া আর ড্যাডও তো অনেকবার কল করেছে। শিট। আর্থিক সাথে সাথে নিজের ফোনটা পকেটে ভরে বাইকে উঠে বসে ঘুরিয়ে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলে তাড়াহুড়োতে সে নিজের ফোনটা জেনারেল মোড করতে হবে সেটাই ভুলে গেল। এদিকে আমি আরেকবার ফোন করি। দি, ইতিমধ্যে তুই অনেকবার ফোন করে ফেলেছিস, একবারও কি রিসিভ করেছে? অনেকক্ষণ হয়ে গেছে ফোন করিনি, এখন একবার করি, মোটে 10 মিনিট। দিয়ারা কথা শেষ হওয়ার আগেই শিয়ারা আবার ফোন করলো আদ্ভিককে। এতটা সময় ধরে শিয়ারা অনবরত ফোন করে গেছে আদ্ভিককে। শিয়ারার মনের ভেতর যে কী চলছে সেটা কাউকে বোঝাতে পারছে না, বলতে চাইছে না। এইভাবে যদি তুচ্ছ স্বপ্নটা সত্যি হয়ে যায়, না না, শিয়ারার মতে এমনটা কিছুই হতে পারে না। দি দি তুই শান্ত হতো, এদিকে তাকা আমার দিকে। কি হয়েছে বল আমায়।
এত কেন প্যানিক করছিস তুই? দিয়ারা শিয়ারার দু বাহু ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর ওর দু গালে হাত রেখে জিজ্ঞেস করলো কথাটা। শিয়ারা কান্না মিশ্রিত গলায় বলল, আমার জন্যই হচ্ছে এসব। আমি খামোখা ওর উপর রাগ দেখাতে গেলাম, ওকে আরও রাগিয়ে তুললাম, কষ্ট দিলাম। ও যখন বোঝেনি তখন আমার বোঝা উচিত ছিল। এসব একটা ষড়যন্ত্র। এতটা বোকামি কিভাবে করলাম আমি? বোকামি তুই আগে নয়, এখন করছিস তুই। কি বোকার মতো কথা বলছিস? তুই বা ভিকিদা তোরা কিভাবে বুঝলি তোদের পেছনে কেউ ষড়যন্ত্র করছে? এটা কিভাবে সম্ভব তুই? ওই ঘটনাগুলো, যেই ঘটনাগুলো তোর সাথে ঘটেছে সেগুলো ভিকিদা জানতো না, আর যেটা ভিকিদার সাথে ঘটেছে সেটা তুই জানতিস না। দুজন যখন দুজনের দিকটা জানতে পেরেছিস তখন গিয়ে বুঝতে পারছিস যে হয়তো কেউ ষড়যন্ত্র করছে। এখনও এই বিষয়ে শিওর না, কারণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই। আমাদের সামনে যে আসেনি এখনও, সে আসেনি এখনও। আমাদের খুঁজে বার করতে হবে এসবের পেছনে কে আছে। শিয়ারা: হ্যাঁ, কিন্তু যখন আমরা দুজনেই সবটা জেনে গেছি তখন আমি এরকম রাগ না দেখালেও পারতাম। আমার মনে হয় এতে তোর কোনো হাত নেই। ভিকিদা যেমন না জেনে তোকে কষ্ট দিয়েছে, সেটাই হয়তো সময় ওকে ফিরিয়ে দিয়েছে। আলটিমেটলি আমরা ততক্ষণ কারো কষ্ট বা অবস্থা বুঝতে পারি না যতক্ষণ না সেই পরিস্থিতি মুখোমুখি আমরা হচ্ছি। প্রকৃত আর আমি তোদের দুজনের দিকটা শুনেছি, তাই বুঝতে পেরেছি কেউ ষড়যন্ত্র করছে। আমার জায়গায় যে থাকবে সেই বুঝতে পারবে। যেমন তোরা একে অপরের বিষয়টা নিয়ে অবগত হতেই ধরে ফেলেছিস বিষয়টা। এখন এসব নিয়ে ভাবিস না তো। শিয়ারা দিয়ারার গলে হাত দিয়ে হালকা আদর করে বলল, আমার বোনটা সত্যি অনেক বুদ্ধিমতী হয়ে গেছে। আজকাল সে নিজের দিদিকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। তুই যেভাবে ছোট থেকে আমাকে আগলে এসেছিস, আমাকে সব কিছু বুঝতে শিখিয়েছিস, এখন যখন তুই বিভ্রান্ত হয়ে আছিস তখন আমার উচিত তোকে হেল্প করা। শিয়ারা নিজের বোনকে শক্ত করে জড়িয়ে ধরে দিয়ারা অনেক দিন পর দিদিকে কাছে পেয়ে তাকে আঁকড়ে ধরে ভালোবাসে। কিছুক্ষণ পর, অনেক বেলা হয়ে গেছে, আমি নিচে যাচ্ছি, তোর খাবার নিয়ে আসছি। ও আসুক, তারপরেই খাবো, না হলে আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। আচ্ছা, আগে আমি খাবার নিয়ে আসি, তারপর দেখছি তোর গলা দিয়ে কিছু নামে কি নামে না। দিয়ারা নিচে চলে গেলে শিয়ারা পায়চারি করতে শুরু করে। ফোন হাতে নিয়ে বারবার সে দেখছে আফিক কল ব্যাক করে কিনা। ফোনও করছে কিছু সময় অন্তর অন্তর। একটা সময় গিয়ে দিয়ারাকে সে বুঝতে দেয়নি তার ভেতরে কী চলছে, না হলে দিয়ারাও চিন্তিত হয়ে পড়তো। কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারছে না শিয়ারা। ভীষণ কষ্ট হচ্ছে ওর। মুখ এক হাত পা দিয়ে ও কেঁদেই ফেললো। এমন সময় ধারাম করে দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকাতেই দেখলো আদ্ভিক দাঁড়িয়ে আছে। শিয়ারার হাত পা যেন কাঁপছে আদ্ভিককে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। এদিকে আদ্ভিক এক প্রকার হাঁপাচ্ছে। ওর নিজেরও হাত পা ঠান্ডা হয়ে গেছে অতগুলো ফোন কলস দেখে। ঘাম ছুটে গেছে সারা শরীর দিয়ে বেচারার। কিন্তু শিয়ারাকে ঠিকমতো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্ভিকের শরীর প্রায় ছেড়ে দিচ্ছে। তাও সে শক্তি সঞ্চয় করে ভেতরে এক পা দুপা এগিয়ে যেতে যেতে বলল, কি হয়েছে শিও, তুমি ঠিক আছো? আদ্ভিক আর কিছু বলবে তার আগে ঝড়ের গতিতে শিয়ারা ওর শরীরের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে ওর সাথে মিশে গেল। আদ্ভিক রীতিমতো পিছিয়ে গেল শিয়ারার হঠাৎ আক্রমণে। শিয়ারা শক্ত করে আদ্ভিকের গলা জড়িয়ে ধরেছে দু হাত দিয়ে, আরও বেশি কাছে টেনে নিতে চাইছে শিয়ারা ওকে। আদ্ভিক এক প্রকার ফ্ল্যাশব্যাকে চলে গেল শিয়ারার এই কর্মকাণ্ডে। অতীতে সে যেমন করেছিল এবারও তার ব্যতিক্রম হলো না। আদ্ভিক শিয়ারার কোমর জড়িয়ে ধরে ওর পায়ের আঙুলের উপর ভর দেওয়া শরীরটাকে আলতো করে উঁচু করে ওকে নিজের সাথে মিশিয়ে নিল সাপোর্ট দেওয়ার জন্য। আদ্ভিক শিয়ারাকে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ গুজতেই শিয়ারা নিজের শরীরে আদ্ভিকের উষ্ণ নিঃশ্বাস অনুভব করলো। সাথে সাথে সরে এসে আদ্ভিকের জ্যাকেটের কলার দুটো শক্ত করে মুঠোর মধ্য দিয়ে আদ্ভিকের ঘটনাচক্রে আদ্ভিক এতটাই অবাক হয়েছে যে সে কিভাবে রিয়্যাক্ট করবে বুঝে উঠতে পারছে না, আর রিয়্যাক্ট করার সময়ও তো সে পাচ্ছে না। শিয়ারা একের পর এক আক্রমণ করে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে শিয়ারা আদ্ভিকের ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট রেখে তার স্বাদ নেওয়া শুরু করলো। আদ্ভিকের মন যখনই বলে উঠল এবার শিয়ারা সজ্ঞানে তাকে
কাছে টেনে নিয়েছে। তখনই সে শেয়ারাকে প্রতিক্রিয়া জানাতে শুরু করলো। ধীরে ধীরে তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল। আদ্ভিক এতটাই মাতাল হয়ে উঠল শেয়ারার ঠোঁটের স্বাদ পাওয়ার জন্য যে আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হলে আদ্ভিক সরে আসে শেয়ারার কাছ থেকে। আদ্ভিক সরে এলে শেয়ারা ধীরে ধীরে নিজের চোখ খোলে। চোখ খুলতে দেখে আদ্ভিক একভাবে ওর দিকে তাকিয়ে আছে। শেয়ারা এক মুহূর্ত অপেক্ষা না করে আদ্ভিকের বুকে মুখ গুজে সে অনুভব করতে চায় আদ্ভিককে, প্রতিটা মুহূর্তে অনুভব করতে চায়। আদ্ভিক শেয়ারাকে কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রেখে আস্তে করে পিছিয়ে এসে শেয়ারাকে কোলে তুলে নেয়। বিছানা থেকে এগিয়ে এগিয়ে আস্তে করে শেয়ারাকে বসিয়ে নিজে ওর পাশে বসলে শেয়ারা আদ্ভিকের বুকে মাথা রাখে, ওর কোমর জড়িয়ে ধরে। আদ্ভিক মৃদু হেসে ব্ল্যাঙ্কেটটা দিয়ে ভালোভাবে শেয়ারাকে ঢেকে দেয়। মাথায় হাত বুলাতে বুলাতে ধীরজ কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? এত ভয় কেন পাচ্ছ তুমি? কোথায় ছিলে আফি? আমার খুব চিন্তা হচ্ছিল। আমি তো জাস্ট একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই বলে ড্রিঙ্ক করে বাইক নিয়ে বেরোবে? আমি ড্রিঙ্ক করিনি শিউ, বিশ্বাস করো আমায়। তবে আঙ্কেল যে বলল, আর আমিও তো দেখেছি তোমার চোখটা লাল হয়েছিল। তার উপর তুমি এই ঠান্ডায় এত পাতলা জ্যাকেট পরে আছো। ঠান্ডা লাগছে না কেন তোমার? আমরা কিছু বুঝি না নাকি? আদ্ভিকের বুকে হালকা আলতো করে খুশি মারতে মারতে বলে, তুমি সবসময় এমন করো, আমাকে চিন্তায় ফেলে দাও। খুব মজা লাগে তাই না? জানা আগে আমার কথাটা তো শোনো। কেন কাঁদছো এভাবে? শেয়ারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলে আদ্ভিক ওকে নিজের বুকে টেনে নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। শেয়ারার দু গালে হাত রেখে শেয়ারার মুখটা নিজের সামনে এনে আদ্ভিক বলে, আমি ড্রিঙ্ক করিনি জান, বিশ্বাস করো আমায়। আমার মাথা যন্ত্রণা করছিল ভীষণ, তাই জন্য চোখ লাল হয়েছিল, আর কিছুই না। মাথা যন্ত্রণা করছিল বলে সকাল থেকে কফি খাচ্ছিলাম, তাই অতটা ঠান্ডাও লাগছিল না। এছাড়া তুমি জানো তো আমার ঠান্ডায় থেকে অভ্যাস আছে, এর থেকেও বেশি ঠান্ডায় আমি থেকেছি বছরের পর বছর। শেয়ারা আদ্ভিকের কথা শুনে শুধু নাক টানতে থাকে নিচের দিকে তাকিয়ে। আদ্ভিক স্পষ্ট বুঝতে পারে শেয়ারা বিষয়টা নিয়ে খতিয়ে দেখছে। প্রশ্ন তৈরি হলেই এক্ষুনি তার দিকে সেটা তীরের গতিতে ছুটে আসবে। মাথা যন্ত্রণা নিয়েই বা বেরোনোর কী দরকার ছিল? মাইগ্রেন ব্যথার জন্য আমার ওষুধের দরকার ছিল। কফি তো হতো না, শুধু কিছু ওষুধ নিয়ে আসা হয়নি, তাই বেরিয়েছিলাম। ফোনটা ডু নট ডিস্টার্ব মোড প্লাস সাইলেন্ট করা ছিল, বাইক চালাচ্ছিলাম দেখে, তাই কারো ফোন এসেছে বুঝতে পারিনি। পরে যখন তোমার এতগুলো মিস কল দেখলাম, ড্যাড আর দেয়ার মিস কল দেখলাম, তখন চলে এলাম। তোমার মাইগ্রেশন কবে হলো? আদ্ভিক শেয়ারার প্রশ্নে চুপ করে গেলে শেয়ারা আবারও আদ্ভিকের বুকে মাথা রাখে, নিজেই বলে, আসার দিন প্লেনেও মাইগ্রেশনের ব্যথাই করছিল তাই না? তখন ওরকম খারাপ বিহেভ করার জন্য সরি সিউ, ইভেন সব কিছুর জন্যই সরি। ভুল শুধু তোমার হয়নি, আমারও হয়েছে। হ্যাঁ, আই অ্যাম অলসো সরি। বাট তুমি যদি আমার কথা আগে শুনতে তাহলে এত কিছুই হতো না। কিন্তু পরিস্থিতি এমন ছিল না, এমন তৈরি করা হয়েছে যাতে আমরা একে অপরকে ভুল বুঝি আর সত্যিটা কখনো জানতে বা জানাতে না পারি। সে আরও অবাক হয়ে তাকিয়ে সোজা হয়ে বসলো। ও মনে মনে ভাবছে আর্থিক সব জানে, মানে ওর সাথে আর্থিকও সব বুঝে গেছে। ট্রাস্ট মি শিউ, আমি সেদিন তোমাকে অতগুলো খারাপ কথা শোনাতাম না। আমি আমি দেখেছিলাম অভ্রকে তোমার ঘর থেকে বেরোতে, কিন্তু সেই জন্য আমি অতটা রিয়্যাক্ট করিনি। আমি রিয়্যাক্ট করেছি অভ্রর সাথে বুকে লিপস্টিকের দাগ দেখে, যেটা তোমার ঘরে যাওয়ার আগে ছিল না। এখন আমি জানি না ও তোমার ঘরে যাওয়ার আগে অন্য কোথাও গিয়েছিল কিনা। ওখানে আমি ভুল করে ফেলেছি। তুমি ভুল করনি আভি। অভ্র যখন আমার ঘরে এসেছিল তখন সত্যি ওর শার্টে বা বুকে কোনো লিপস্টিকের দাগ ছিল না। ও আমার ঘরে এসে আমার দিকে নিজের শার্টের দুটো বোতাম খুলে যখন এগোচ্ছিল তখন আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ও কিচ্ছু না করে বেরিয়ে গিয়েছিল ওখান থেকে। কথাটা শুনতেই আদ্ভিকের চোয়াল শক্ত হয়ে যেতে লাগলো, যা দেখে শিয়ারা ঘাবড়ে গিয়ে আদ্ভিকের কাছে এগিয়ে এলো। আমাদের কাছে কোনো সলিড প্রমাণ নেই আভি, আমরা এভাবে সন্দেহের বশে কাউকে কিচ্ছু বলতে পারি না। তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ। আমার কোনো প্রমাণের দরকার নেই অভ্রকে শাস্তি দেওয়ার জন্য। আমি চাইলে ওকে নিমিষে উধাও করে দিতে পারি, জাস্ট উধাও, কেউ জানতেও পারবে না ও কোথায় গেল। আভি না, এভাবে মাথা গরম করো না।
তোমার মনে হয় আমি তোমার সাথে কথা বলার পর এই কাজটা করব? আমার এটা করার হলে এতক্ষণে করে ফেলতাম। আমি কিছু করিনি, কারণ ও আমার ড্যাডের প্রাণপ্রিয় ছোট ছেলে। আর্থিক দাঁতে দাঁত চেপে শেষের কথাটা বলে, বাক্যটা বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সে রাগে ফুঁসছে, কিন্তু যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, অব্র তো এখানে ছিল না, হঠাৎ করে কিভাবে কি? আমাদের বিয়ে উপলক্ষে বিয়ের দিনও আসে, তারপর চলে গিয়েছিল। কিন্তু তুমি চলে যাওয়ার কিছুদিন পর আবার এসেছিল, আর সেটা স্থায়ীভাবে। আমি দেখেও কিছু বলিনি ড্যাডকে। সেই মুহূর্তে ওকে নিয়ে ভাবার সময় ছিল না। আমি তোমাকে খুঁজছিলাম হন্য হয়ে। আর তারপরে খবর পেলাম যে যে আমি বিয়ে করে নিয়েছি আর হ্যাপি আছি। বিয়ে না, বিয়ের কথাটা বলেনি। শুনেছিলাম তুমি অন্য কারো সাথে আছো। কয়েকটা ছবি দেখেছিলাম তোমার আর দেবাংশুর। আমার মনে হয় ওটা অফে অবভিয়াসলি। না হলে কেন আমাকে বললো তুমি হ্যাপি আছো? তোমাকে বলল আমি হ্যাপি আছি, যেখানে আদতে আমি হ্যাপি ছিলাম না। আর আমি এটা তখনই সম্ভব যখন নিজের কেউ এই বিষয় সম্পূর্ণ অবগত। আমাদের প্রমাণ জোগাড় করা উচিত। আত্মিক শেয়ারার কোমর জড়িয়ে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। ওর জোরগুলো কানের পেছনে গুঁজে দিয়ে পড়ল, আপাতত প্রেম করা উচিত। শেয়ারা রাগি ভাব করে ভ্রু কুচকে আত্মিকের দিকে তাকালে আত্মিক নিজের হাতের বাঁধন আলগা করে দিয়ে কিছু বলবে তার আগেই শেয়ারা আতভিকে জড়িয়ে ধরার গলে মুখ গুজে দেয়। আতভিক হেসে বলে, আমাকে ভয় দেখাতে তোমার ভীষণ ভালো লাগে, তাই না? যেমন প্রথম যেদিন দেখেছিলাম সেদিন আমাকে ভয় দেখিয়েছিলে নিজেকে ম্যারেড বলে। আর আবার যখন ফিরে এলে এখনও তখনও। ইউ হ্যাভ এনি আইডিয়া আমার ঠিক কেমন অনুভব হয়েছিল? কোথাও না কোথাও আমার মনে আশা ছিল যে আমাকে যেটা বলা হয়েছে সেটা মিথ্যে, পারতুম ওভাবে বলে। আই এম সরি। আসলে আমি যেহেতু শুনেছিলাম তুমি বিয়ে করে নিয়েছো, তাই আমি বলেছিলাম। ভেবেছিলাম আমাকে দেখার পর যদি তোমার ম্যারিড লাইফে এফেক্ট পড়ে, তাই। হ্যাঁ, সেই যখন তোমার বোনের প্রশ্ন আসে, তখন তো তুমি আমাকে 1 মিনিটে ভুলে যাও। এমন না আভি, আমি যখন জেনেছিলাম তুমি বিয়ে করে নিয়েছো, তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। তোমার মতো আমার মনেও এটাই ছিল যে তুমি বিয়ে করবে না। তারপর তো তুমিও বোনের কথা যখন জিজ্ঞেস করলাম, এমনভাবে বললায় যেন তুমি সত্যিই বিয়ে করে নিয়েছ। কারণ কারণ আমিও তো তোমার মতোই ভেবেছিলাম যে তোমার ম্যারিড লাইফে এফেক্ট হতে পারে। আদ্ভিকা শিয়ারা দুজনে চুপ করে গেল, তারপর একে অপরের দিকে তাকাতে হেসে ফেলল। আদ্ভিক শিয়ারার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। শিয়ারা আদ্ভিকের বুকে মাথা রেখে বলে, এর থেকে প্রমাণ হয় আমাদের একে অপরের প্রতি বিশ্বাস ছিল আভি। আর নিজেরা কষ্টে থাকলেও অন্যজনকে খুশি দেখতেই চেয়েছিলাম। শেয়ারা প্রতি উত্তরে আতভিককে একটু শক্ত করে জড়িয়ে ধরে। ধীরে ধীরে শেয়ারা আতভিকের শার্টের বোতামগুলো খুলে আতভিকের বুকের বাম পাশে নিজের নামটার উপর আঙুল রাখে, আভি। আতভিক নিজের শরীরে শেয়ারের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নেয় আবেশে। একটা শিহরণ বয়ে যায় ওর সারা শরীরে। কবে করেছো এটা? আমাদের বিয়ের দিন। তোমাকে সারপ্রাইজ দেব ঠিক করেছিলাম আমাদের ফার্স্ট নাইটে। শিয়ারা না দেখেই বুঝতে পারে আতভিকের কষ্টটা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। ওর নিজের একই অবস্থা। ও চুপচাপ আতভিকের বুকে নিজের নামের ওপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আতভিকের শরীর শিউরে ওঠে, একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে সে। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না। আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাইনি। কিন্তু আতভিক শিয়ারা মুখ নিজের 2 হাতের মাঝে নিয়ে শেয়ারার ঠোঁট ছুঁয়ে দেয় আলতো করে। সরে এসে বলে, আমি আর এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। আলটিমেটলি আমাদেরকে কেউ আলাদা করতে পারেনি। এখন থেকে আমরা সব সময় একসাথে থাকবো, সব সময়, ওকে? আতভিক শিয়ারাকে বুকের মাঝে টেনে নিলে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ওরা। শিয়ারা মনে মনে ভাবে, শুধু অব্র নয় আভি, এর পেছনে অনেক বড় কেউ আছে। যদি শুভ্র শুধু অব্র হতো, তাহলে আমি পার্টির দিনের রেকর্ডটা শুনিয়ে আঙ্কেলকে প্রমাণ দিয়ে দিতাম। কিন্তু এক্ষেত্রে এত বড় একটা মাস্টার প্ল্যান করা ওর একার পক্ষে সম্ভব নয়। আমাকে তোমাকে ছেড়ে যেতে বাধ্য করার পেছনেও হয়তো তারই হাত রয়েছে। ওদের উদ্দেশ্য অনেক বড় কিছু, যেটা আমাকে জানতে হবে। আতভিক মনে মনে, বিষয়টা শুধু তোমাকে আর আমাকে আলাদা করা নিয়ে নয়, আমাদের আলাদা করাতে ওদের অনেক বড় কোনো স্বার্থ আছে। হ্যাঁ, ওদের। আমার ভাইয়ের মাথায় এত বুদ্ধি নেই যে ও একার প্ল্যানে আমাদেরকে এত সব প্ল্যান করে আলাদা করবে। ওকে কেউ একটা নিয়ন্ত্রণ করছে।
কোনো একটা মাস্টার মাইন্ড। কারণ তোমাদের প্রোডাকশন হাউস সহ তোমাদের বাড়িঘর সব কিছু এভাবে বিক্রি হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে না। বার করতে হবে আমাদেরকে সেটা। আভি, আমরা এরপর কি করব? মানে সবাইকে কি বুঝতে দেব আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, নাকি অভিনয়? তুমি খুব ভালোভাবে জানো আমি অভিনয় জিনিসটা পছন্দ করি না। আর মিথ্যে অভিনয় করা মানে তোমার থেকে দূরে সরে থাকা, তোমার সাথে জেনে বুঝে খারাপ বিহেভ করা, আর যেটা আমার পক্ষে ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এমনিতেই তোমার সাথে যা বিহেভ করেছি তার জন্য নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি, কিছুতেই নিজেকে জিজ্ঞেস করতে পারছি না। তার উপর আরও যদি করতে হয় সেটা আমি মেনে নিতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু তাতে তো আমরা ওদের ধরতে পারবো না। আমরা যদি বোঝাই ওরা জিতেছে, ওদের ফাঁদে আমরা পা দিয়েছি, তবেই তো ওরা সামনে আসবে। আমিও এটাই ভেবেছিলাম। ওদেরকে ধরাটাও একটা কারণ ছিল তোমার সাথে গাড়িতে খারাপ বিহেভ করার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি শিউ, বরং ঘুরে ওরাই জিতে গিয়ে যাচ্ছিল। তখন আমরা সবটা জানতাম না, তাই জন্য এখন আমরা আর সেটা হবে না। আমরা মনে হয় যেমন চাইছিল চলছিল আমাদের তেমনই অভিনয় করে যাওয়া উচিত। আর ফাইন, তুমি চাইছো আমি যাতে তোমার থেকে দূরে থাকি, আমাদের মধ্যে যে দূরত্ব আছে এখনও সেটাই প্রুফ করতে চাও তুমি, তাই তো? ঠিক আছে, সেটাই হবে। বাট আমি কোনো মিথ্যে অভিনয় করতে পারবো না। আমি এমন ব্যবস্থা করব যাতে তোমাকে আমার কাছে আসা তো দূর, আমার মুখ অব্দি দেখতে না হয়। আদ্ভিক কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে শিয়ারা রিয়াক্ট করার সময় পেল না। আদ্ভিককে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে ও বিড়বিড় করে বলল, এই ছেলেটার এত রাগ কেন? শিয়ারা বিছানা থেকে নেমে দৌড়ে ঘর থেকে বেরিয়ে করিডোরে গিয়ে পেছন থেকে আদ্ভিককে শক্ত করে জড়িয়ে ধরে। রাগ করো না আভি, প্লিজ। তুমি যেমনটা চাও তেমনটাই হবে। ভুল হয়ে গেছে আমার। আদ্ভিক শিয়ারার হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি নিজের ডিসিশন তোমার উপর চাপাতে চাই না। জোর করে কোনো কিছু করব না আমি। আমিও চাই না সেটা। আমি শুধু তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে কাছে থাকতে চাই। ভুল হয়ে গেছে আমার, বলছি তো। প্লিজ যেও না, যেও না আভি। আদ্ভিক শিয়ারার দিকে ফিরতেই দেখলো শিয়ারার চোখ দিয়ে জল গাল গড়িয়ে পড়ছে। শিয়ারার চোখে জল মুছে আদ্ভিক ওর কপালে কপাল ঠেকালো। ওর ঠোঁটের দিকে তাকিয়ে নিচের ঠোঁট আঙুল ফোলাতে বলতে বলল, আই লাভ ইউ শিউ, আই লাভ ইউ আভি। মুহূর্তে আদ্ভিক শিয়ারার ঠোঁট জোড়ায় আক্রমণ করে বসলো। শিয়ারা হয়তো জানতো এমন কিছুই হতে চলেছে, তাই দু হাত দিয়ে আদ্ভিকের গলা জড়িয়ে আরও কাছে টেনে নিল আদ্ভিককে। ততক্ষণে আদ্ভিকের দুই হাত শিয়ারার কোমরে বিচরণ করছে। দুজন একে অপরের সাথে মিশে যেতেই চাইছে, হারিয়ে যেতে চাইছে একে অপরের মাঝে। যার দরুন ওদের স্থান কাল সময় কোনো কিছুরই জ্ঞান নেই। ওরা শুধু একে অপরে মগ্ন হয়ে আছে।